আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই। ভোটের সময় 1 ঘণ্টা বাড়িয়ে সকাল 4:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত নির্ধারণ। এখনই বেগম খালেদা জিয়ার দীর্ঘ বিমান যাত্রা উপযুক্ত মনে করছে না মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বিদেশে চিকিৎসা। সব ষড়যন্ত্র রুখে দিতে তারেক রহমানের আহ্বান। ক্ষমতায় গেলে দুর্নীতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলার উন্নতিতে অগ্রাধিকারের প্রতিশ্রুতি। গণতান্ত্রিক সংস্কার জোট নামে এনসিপির নতুন জোট গঠন। পুরনো রাজনৈতিক ব্যবস্থা থেকে বের হয়ে অন্য দলগুলোকেও জোটে আসার আহ্বান। এবং রায়ের বাজার কবরস্থান থেকে অজ্ঞাত জুলাই শহীদদের মরদেহ উত্তোলন ও ডিএনএ নমুনা সংগ্রহ শুরু। 114 মরদেহ থাকতে পারে বলে ধারণা। এছাড়াও নিটুল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ক্রোয়েশিয়ার ছোট গ্রামে আলোক প্রদর্শনীর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ভোটের সময় 1 ঘণ্টা বাড়িয়ে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ব্যালট সহ ভোটের যাবতীয় সামগ্রী কেন্দ্রে নির্বাচনের আগের রাতে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। নিবন্ধিত সব দলই নির্বাচনে অংশ নিতে পারবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নাজিব বেগের রিপোর্ট। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে অনেকাংশের প্রস্তুতি সেরেছে নির্বাচন কমিশন। একই দিনে গণভোট করার প্রস্তুতিও নিচ্ছে ইসি। নির্বাচন ভবনে প্রায় 5 ঘণ্টার কমিশন সভা শেষে জানানো হয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল নিয়ে। আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় 2 জন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। সংখ্যা বাড়ানো হবে ভোটের আগে। তফসিল ঘোষণার পর পোস্টার সরাতে সময় দেওয়া হবে 48 ঘণ্টা। এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব। নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে, ব্যালট পেপার সহ। আমরা যেদিন তফসিল ঘোষণা করব সাথে সাথে 48 ঘণ্টা সময় দিয়ে সব ধরনের প্রচার প্রচারণা যেগুলো রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে করেছেন এবং ঝুলিয়েছেন এগুলো সরাতে হবে। নির্বাচনে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সরকারি ব্যাংকের কর্মকর্তারা। তবে আপাতত রাখা হয়নি বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের। বাড়ানো হয়েছে ভোটের সময়ও। ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। বেসরকারি যে ব্যাংকগুলো আছে সেগুলো আপাতত বিবেচনায় নিচ্ছি না, তারা রিজার্ভে থাকবে। একান্ত প্রয়োজন না হলে তাদেরকে নেওয়া হবে না। আইন যাদেরকে পারমিট করবে তারা ভোটে অংশগ্রহণ করবেন। রিটার্নিং কর্মকর্তা কারা হবেন সেটি এখনো নির্ধারণ হয়নি। নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক দিক মনিটরিংয়ে ইসিতে একটি মনিটরিং সেল হবে। মঙ্গলবার থেকে বিদেশে পোস্টাল ব্যালট পাঠানো শুরু করবে নির্বাচন কমিশন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অন্য কমিশনাররা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন আয়োজনের অগ্রগতি সম্পর্কে জানান। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ, তাহমিনা আহমদ,
মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে সিইসি জানান, নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি সঠিক ও সুন্দরভাবে এগুচ্ছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত। প্রধান উপদেষ্টা বলেন, জাতিকে একটি সুন্দর নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এবার যাচ্ছে অন্যান্য সংবাদে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটা অপরিবর্তিত রয়েছে। সব প্রস্তুতি থাকলেও উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেয়ার বিষয়টি নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তার চিকিৎসা কার্যক্রম সম্পর্কে জানতে সরাসরি যাচ্ছি জান্নাতুল বাকিয়া কেকার কাছে। তিনি আছেন এভারকেয়ার হাসপাতালের সামনে। কেকা, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা কার্যক্রম সহ সার্বিক বিষয়ে আমাদেরকে জানান। ধন্যবাদ তাহমিনা, আপনি ঠিকই বলেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। আসলে এক্ষেত্রে একটি কথা বলাই প্রয়োজন, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে থাকে যে রোগী, আসলে তাদের শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গের জন্য সাপোর্ট দরকার হয়। এসব ক্ষেত্রে সহসাই কিন্তু কোনো পরিবর্তন ঘটে না, তবে চিকিৎসা কার্যক্রম কিন্তু চলে। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের নিবিড় পর্যবেক্ষণের জন্য দেশি বিদেশি 17 সদস্যের মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধান চলছে। সেই ক্ষেত্রে প্রতিদিনই কিন্তু তার চিকিৎসার আপডেট, তার পরীক্ষা নিরীক্ষা এগুলো চলে, এগুলো রুটিন ওয়ার্ক। তবে আজকে কিন্তু চিকিৎসকরা কেউ আমাদের সামনে ব্রিফ করেনি। গতকাল যেটা ব্রিফ করে জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা, সেই অবস্থাটা বাইরে নেওয়ার জন্য যতটা যখন ফিট হবে তারপরেই কিন্তু তারা মেডিকেল বোর্ড কিন্তু দেশের বাইরে নেওয়ার যে প্রস্তুতি রয়েছে সেটা সম্পন্ন রয়েছে, কিন্তু সেই মেডিকেল বোর্ডের অনুমতি সাপেক্ষে দেশের বাইরে নেওয়া হবে। আজকে কিন্তু সকাল থেকে একবার তার একান্ত স্বজন বেগম জিয়ার যে পুত্রবধূ ডাক্তার জোবায়েদা রহমান, তিনি সকালে এসেছিলেন, আবার বিকেল 4:30টার দিকে কিন্তু আমরা তাকে দেখেছি, তিনিও ভেতরে রয়েছেন। আর সব মিলিয়ে চিকিৎসক বোর্ডের যে অনুমতি, তারা আদৌ লন্ডনে যাওয়ার জন্য অনুমতি দেবেন কিনা সেটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। এখনও কিন্তু এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আমরা যেটা জানি যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যে রোগীটা থাকে, সেই রোগীর জন্য নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজন হয়, সেই আদলেই কিন্তু চিকিৎসা ব্যবস্থাপনা চলছে। আর আজকের উপস্থিতি কিন্তু নেতাকর্মীদের এভারকেয়ার হাসপাতালের সামনে বেশ অনেকটাই কম। মূলত এখনকার পরিস্থিতি ছিল এতটুকুই, পরবর্তীতে হয়তো আমরা জানাতে পারবো আরও কিছু। তাহমিনা। কেকা, আপনাকে ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনে কঠিন সময় আসছে, জনগণকে নিয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। বিজয়ের মাসে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে তারেক রহমান আরও বলেন, একমাত্র গণতন্ত্রই পারবে সব অপতৎপরতা ঠেকিয়ে দিতে। তিনি বলেন, বিএনপি সরকারে গেলে দুর্নীতি ও আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরাই হবে মূল কাজ। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। বিজয়ের মাসে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি। 7 দিনের কর্মসূচির প্রথম দিনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্রদলের আয়োজন। সকালে কর্মসূচির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন বাংলাদেশে 1.5 বছরে 1 কোটি লোকের কাজের কর্মসংস্থানের ঘোষণা দেন তিনি। বাংলাদেশে 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে। বাংলাদেশে যা কিছু ভালো সেটা যেমন অতীতে বিএনপি করেছে, আবার নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে বিএনপি সেই নতুন চিন্তা ভাবনা জনগণের সামনে নিয়ে আসছে। বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত 16 বছরে স্বৈরাচার দেশ ধ্বংস করেছে। দুর্নীতি ও আইন শৃঙ্খলার লাগাম টেনে ধরলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে, যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে। স্বৈরাচার এই দেশের প্রত্যেকটি ক্ষেত্রকে কিভাবে ধ্বংস করে দিয়ে গিয়েছে, এটি আমরা জীবনের পরতে পরতে অনুভব করতে পারি। এর ভুক্তভোগী কিন্তু এই দেশের মানুষ। বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে বিএনপির দায়িত্ব হচ্ছে দেশকে সঠিকভাবে পরিচালনা করা। বিএনপির নামে অপপ্রচার চলছে উল্লেখ করে সতর্ক থেকে নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তারেক রহমান। যে আমাদের সামনের সময়গুলো কিন্তু খুব ভালো নয়, সামনে অনেক কঠিন সময়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বিভিন্নভাবে বিভিন্ন রকম ষড়যন্ত্র বিভিন্ন জায়গায় হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দিতে পারে এই দেশের জনগণ,
এবং এই ষড়যন্ত্র জনগণকে নিয়ে সাথে রুখে দিতে পারে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির আহ্বায়ক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন এই 3 দলের নেতৃত্ব গণতান্ত্রিক সংস্কার জোট গঠিত হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুরনো রাজনৈতিক ব্যবস্থা থেকে বের হয়ে এক ব্যালটে ভোট করতে এই জোট হয়েছে। তাফিমুল ইসলামের রিপোর্ট। তফসিল ঘোষণার আগে জমে উঠেছে রাজনীতির মাঠ। জামায়াতে ইসলামী, বিএনপি সহ বেশ কয়েকটি দলের সঙ্গে এনসিপির জোট গঠনের জল্পনা কল্পনা থাকলেও তা হয়নি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে নতুন জোট গঠনের ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণতান্ত্রিক সংস্কার জোট নামে রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য জোটে থাকছে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। পুরনো ব্যবস্থা থেকে বের হয়ে নতুন রাজনৈতিক সূচনা যারা করতে চান তাদের এই জোটে আসার আহ্বান জানানো হয়। হাতে হাত মিলিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি এবং এখান থেকে আমরা আহ্বান করছি সকলকে, যারা এই নতুন রাজনীতির সূচনা করতে চান। ৭১-এর যে আকাঙ্ক্ষা ২৪ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই, ২৬-এর পরে সে আকাঙ্ক্ষাকে আমরা বাস্তবায়ন করব। আগামী নির্বাচনে এক মার্কায় ভোট করবে এই জোট, জানান নাহিদ ইসলাম। আর অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে, যারা পুরাতন রাজনীতির পথে যেতে চায় না, তারা আমরা ঐক্যবদ্ধ থাকব এবং এই নির্বাচনে আমরা একসাথে এক মার্কায় আমরা অংশগ্রহণ করব, এই প্রত্যাশা আমরা রাখছি। তারুণ্যের উত্থান ঘটেছে জানিয়ে নাহিদ বলেন, পুরনো দলগুলোর সাথে সংস্কার প্রক্রিয়া যাওয়া তাদের ভুল ছিল। যে আমাদের উচিত ছিল এই ঐক্য প্রক্রিয়াটা আরো আগেই হওয়ার। এটা আমাদের দুর্ভাগ্য ছিল, আমাদের সীমাবদ্ধতা ছিল যে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। আমরা পুরাতন পন্থী দলগুলোর সাথে নানা সমঝোতা করে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করার চেষ্টা করেছিলাম। এটা আমাদের অন্যতম একটা ভুল ছিল। 3 দল নিয়ে এই জোটের যাত্রা শুরু হলেও ভবিষ্যতে আরও দল অন্তর্ভুক্ত হবে বলে আশা তাদের। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের শাসনামলে ২৬ জনকে গুম ও নির্যাতনের ঘটনায় করা মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআই এর সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ট্রাইব্যুনাল ১কে বলেছেন প্রসিকিউশন। শেখ হাসিনার নির্দেশে ডিজিএফআই কর্মকর্তারা ওই ব্যক্তিদের অপহরণ, পরবর্তী গুম করে অমানবিক নির্যাতন চালায় বলে আদালতকে বলেন তারা। আর আসামি পক্ষের আইনজীবী জানান, গুমের ঘটনায় সেনা সদরের করা তদন্তে সেনা কর্মকর্তারা নির্দোষ প্রমাণিত হয়েছেন। মাজহারুল হক মান্নার রিপোর্ট। সকালে বিশেষ প্রিজন ভ্যানে আনা ১৩ আসামির মধ্যে ডিজিএফআই এর সাবেক ৩ পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানবীর মাঝার সিদ্দিকীকে ট্রাইব্যুনাল ১-এর কাঠগড়ায় হাজির করা হয়। এই মামলায় আরও আছেন ডিজিএফআইয়ের পলাতক সাবেক ৫ জন মহাপরিচালক। আসামিদের বিরুদ্ধে অপহরণ পরবর্তী গুমের ৫টি অভিযোগ আনা হয়েছে। ডিজিএফআই সংস্থাটি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ একটা সংস্থা, কিন্তু শেখ হাসিনা সরকার এই অতি গুরুত্বপূর্ণ এবং বৈধ একটা সংস্থাকে, তার কিছু অফিসারকে এই অপরাধের সাথে সম্পৃক্ত করে তার ক্ষমতাকে চিরস্থায়িত করার চেষ্টা করেছিলেন। এই গুমের মতো ভয়াবহতম অপরাধ করার মাধ্যমে এই আসামিরা বাংলাদেশের মানুষকে যেভাবে সাইলেন্ট করার চেষ্টা করেছেন, সেই অপরাধের বিচার যদি না করা হয়, যথাযথ শাস্তি প্রদান না করা হয়, তাহলে বাংলাদেশে গুমটা আবার ফেরত আসবে। মূল নির্দেশটা আসতো সবসময় শেখ হাসিনার কাছ থেকে। যখন শেখ হাসিনা সরাসরি নির্দেশ না দিতেন, সেই জায়গাগুলো শেখ হাসিনা তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, যিনি তার ছোট বোনের দেবর, তার মাধ্যমে নির্দেশ দেওয়া হতো। আসামিপক্ষে অব্যাহতি চেয়ে করা আবেদনের উপর শুনানি করতে সময় চাইলে ৯ ডিসেম্বর ঠিক করেন আদালত। আর্মির কর্তৃপক্ষের মাধ্যমে কোর্ট অফ ইনকোয়ারি একটা তদন্ত রিপোর্ট হয়েছে এবং সেটাকে বলা হয় তদন্ত আদালত। সেই তদন্ত আদালতে এই ৩ জন আসামি যাদের জন্য আমরা ডিসচার্জ পিটিশন দাখিল করেছি, তারা নির্দোষ প্রমাণিত হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় করা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৩য় দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান থেকে অজ্ঞাত পরিচয় জুলাই শহীদদের মরদেহ উত্তোলন ও ডিএনএ নমুনা নেয়ার কাজ শুরু করেছে সিআইডি। সকালে সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাতুল্লাহ জানান,
প্রোফাইলিংয়ের পর কারো পরিচয় শনাক্ত হলে পরিবার চাইলে মরদেহ হস্তান্তর করা হবে। কবরস্থানে 114টির বেশি অজ্ঞাত মরদেহ থাকতে পারে বলে জানিয়ে তিনি বলেন, এই প্রক্রিয়ায় কত সময় লাগবে তা এখনও অনিশ্চিত। জুলাই আন্দোলনে সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন শহীদদের স্বজনরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে অনেকটা গোপনে গত বছর জুলাই আন্দোলনে শহীদ অনেককেই কবর দেওয়া হয়। অভ্যুত্থানের প্রায় 1.5 বছর পর রোববার আদালতের নির্দেশে তাদের পরিচয় শনাক্তে মরদেহ তুলে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। জুলাই অভ্যুত্থানে শহীদ অনেকের মরদেহ এখনও খুঁজে না পাওয়ার কথা জানিয়েছেন স্বজনরা। প্রত্যেক সপ্তাহে আমি আমার ছেলের কবর কোন, আমার ছেলের কবর আমি খুঁজি, আমার ছেলের কবর আমি এই পর্যন্ত পাই নাই। প্রত্যেকটা পরিবার যাতে তাদের স্বজনদেরকে শনাক্ত করতে পারে, আপনারা এই ব্যবস্থা করেন। সরকারকে আমরা এটা বারবার বলেছি। সিআইডি জানিয়েছে, ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর আবারও যথাযথ প্রক্রিয়ায় মরদেহ দাফন করা হবে। যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল, সেইভাবে উত্তোলন করব। এদের মৃতদেহ পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউরিট করব। আমরা আজ থেকে শুরু করব, আমরা জানি না কতদিন লাগবে, এটা অত্যন্ত শ্রমসাধ্য একটি কাজ। ডিএনএ নমুনা সংগ্রহ ও প্রোফাইলিংয়ে সহায়তা করবেন আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা। Here in the context of the MOU signed between the office of the High Commissioner for Human Rights in the authorities of Bangladesh to support and advise the local authorities in the operation of investigation, exhuming, analyzing the remains of the martyrs buried in this graveyard. পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত 4 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত পরিচয় মরদেহ উত্তোলনের নির্দেশ দেন আদালত। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় এবং অধ্যাদেশ জারিতে দৃশ্যমান অগ্রগতি না থাকায় হাইকোর্টের সামনে শিক্ষা ভবন মোড় ব্লকেট করে রেখেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। দ্রুত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবি জানান তারা। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করছেন 7 কলেজের শিক্ষার্থীরা। রোববার দুপুর 1:30 থেকে তারা সড়কে বসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে হাইকোর্ট মোড় থেকে সচিবালয়গামী সড়কে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। শিক্ষা ভবন ও সচিবালয় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। ক্লাসে অনিয়ম, সেশন জট সহ নানা বিষয় নিয়ে অভিযোগ শিক্ষার্থীদের। টিচার হচ্ছে গিয়ে 7 কলেজের, কিন্তু আমরা স্টুডেন্ট নাকি হচ্ছে গিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তাই হচ্ছে গিয়ে তারা আমাদের পরীক্ষা আমাদের ক্লাস দিবে না। শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার মতো যে শিক্ষা সিন্ডিকেট এই 7 কলেজে রয়েছে, শিক্ষা ক্যাডাররা তৈরি করেছে দিনের পর দিন, সেই শিক্ষা সিন্ডিকেট আমরা একমাত্র সমাধানের পথ দেখি সেটা অধ্যাদেশের মাধ্যমে। বর্তমান 7 কলেজের যে প্রশাসন, তিনি কিন্তু 7 কলেজের যে সংকট সেটি নিরসন করতে ব্যর্থ। 7 কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। যতক্ষণ পর্যন্ত আমাদের অধ্যাদেশ না আসে আমরা চালিয়ে যাব। আমাদের আশ্বাস দিয়েছে যে তোমাদের অধ্যাদেশ দেওয়া হবে, কিন্তু দেওয়া হবে হবে বলে আর দেওয়া হচ্ছে না। যতক্ষণ অধ্যাদেশ না দিবে আমরা ততক্ষণই উঠবো না। সারা রাত দিন, 1 দিন 2 দিন 3 দিন যতদিন পারো আমরা এখানেই থাকবো। আন্দোলনের কারণে রাস্তা বন্ধ থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন যানজটে আটকে থাকা সাধারণ মানুষ। এরা রাস্তা কি জানে, জনগণের লোক রাস্তায় করলে মারামারি করবে, এরা যেভাবে দেখতেছে মানুষই মনে করতেছে। আমি এত করে বলতেছি যে রাস্তাটা ছাড়েন, আমাদের অসুস্থ রোগী আছে, আমরা যাবো মেডিকেলে, কিন্তু তারা ছাড়তেছে না। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, খাদ্যে দূষণের অস্তিত্ব সম্পর্কে সবারই জানা, একে কিভাবে মোকাবেলা করা যায় সেই ব্যবস্থা নিতে হবে। খাদ্যে ক্ষতিকর রাসায়নিক পদার্থের উপস্থিতি ও এর প্রেক্ষাপটে জনস্বাস্থ্যের ঝুঁকি মোকাবেলায় কার্যকর গ্রহণ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনুসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে খাদ্যবাহিত রোগ
দূষণ সম্পর্কিত ঝুঁকি এবং সংকট মোকাবেলায় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সন্তান, বাবা মা, আপনজন সবাই খাদ্য দূষণের ভুক্তভোগী। নিজেদের স্বার্থেই সবাইকে একসঙ্গে এই সংকট মোকাবেলায় কাজ করতে হবে। আগামী এক সপ্তাহের মধ্যে খাদ্যে দূষণ সংকট মোকাবেলায় প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তাবনা লিখিত আকারে পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে খাদ্য ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা হাঁস, মুরগি, দুগ্ধজাত খাদ্য ও মাছের মাধ্যমে মানবদেহে প্রবেশকারী ক্ষতিকারক পদার্থ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেফতার করেছে ডিবি। বিকেলে তাকে মালিবাগের বাসার সামনে থেকে গ্রেফতার করে মিন্টু রোড ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি জনতা পার্টি বাংলাদেশে যোগদান করেন। সন্ত্রাস বিরোধী আইনে রমনা থানায় পুলিশের করা মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দিনের কোনো এক সময় তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করার কথা রয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এনায়েত করিম নামে একজনকে গ্রেফতারের পর পুলিশ রমনা থানায় ওই মামলা দায়ের করেন। সাংবাদিক শওকত মাহমুদ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ছিলেন। বাংলাদেশ নেভাল একাডেমিতে নৌবাহিনীর মিডশিপম্যান 2023 ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। মনোমুগ্ধকর কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। 2023 ব্যাচের 31 জন মিডশিপম্যান ও 2 জন নারী সাব লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করেন। সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে সোর্ড অফ অনার অর্জন করেন মিডশিপম্যান সৈয়দ তাহসিন আহমেদ। প্রশিক্ষণে দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনের জন্য মিডশিপম্যান এস.এম. আবরার ওবায়দকে নৌ প্রধান স্বর্ণপদক গ্রহণ করা হয়। অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর পদস্থ কর্মকর্তা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নবীন কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। সরকার এবং নির্বাচন কমিশন আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের ঘোষণা প্রদান করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য নৌবাহিনীর সদস্যগণকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান সহ সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আমরা প্রয়োজনীয় সংখ্যক জাহাজ এবং ক্রাফট সহ আনুমানিক 5000 নৌ সদস্যকে এই নির্বাচনকালে মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাজধানীর আবু জর গিফারি কলেজ অডিটোরিয়ামে 12 নম্বর ওয়ার্ডের 5টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও কর্মকর্তাদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আহ্বান জানান তিনি। বেগম খালেদা জিয়া অত্যন্ত কঠিন অবস্থায় আছে। আপনাদের দোয়ায় হয়তো আজকে খবর পেলাম একটু স্টেবল হয়েছে, আজকে খবর পেয়েছি। আপনার সবাই দোয়া, হ্যাঁ, দেশব্যাপী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যে দোয়া হয়েছে এটা আমি ইতিপূর্বে দেখি নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্য একটা উচ্চতায় চলে গেছেন। উনি এখন বিএনপি নেত্রী নন, উনি এখন সারা বাংলাদেশের অভিভাবক হয়ে গেছেন। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। অনুমতি দেওয়ার পরপরই রোববার হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজবাহী ট্রাক দেশে প্রবেশ করে। দুদিন আগে হঠাৎ করেই পেঁয়াজের দাম কেজি প্রতি প্রায় 50 টাকা বেড়ে যায়। কারসাজি করে একটি চক্র এই দাম বাড়িয়েছিল বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে জেলা পর্যায়ে কৃষি কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি বলেন, সংকট নেই, তবুও দাম বেড়েছে। বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, দাম কারসাজির সঙ্গে কোনো কৃষি কর্মকর্তা জড়িত থাকলে তাকে শাস্তি দেওয়া হবে। পেঁয়াজের দাম বেড়ে গেল, প্রায় কম না, প্রায় 40 টাকা 45 টাকার মতো দাম বেড়ে গেল। আজকে আবার দেখলেন একটু দাম কমে গেছে। এই যে কারসাজিগুলি, এই কারসাজিগুলি করে কৃষকদেরও যেমন ঠকানো হচ্ছে, ভোক্তাদেরও আরও বেশি ঠকানো হচ্ছে। এই যে চক্রটা, এই চক্রটা আমরা খুঁজে বের করতে হবে। অনিয়নদের এটা কিন্তু প্রায় উঠানো হয়ে গেছে, তারপরে উঠতেছে, তারপরে আপনার ওই যে মুড়ি কাটা পেঁয়াজ এটাও কিন্তু উঠানো শুরু হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু পেঁয়াজের কোনো সংকটও নেই।
কিন্তু বাজারে কিন্তু প্রচুর আছে, কিন্তু হঠাৎ কিন্তু দামটা বেড়ে গেছে, ভোক্তারা কিন্তু সাফার করছে। ভারতের পশ্চিমাঞ্চলীয় পর্যটন রাজ্য গোয়ার একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে পর্যটক ক্লাবের কর্মী সহ অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত 1টার পর এই ঘটনা ঘটে। বিবিসি জানিয়েছে, বার্চ বাই রোমিও লেন নামের নাইট ক্লাবটির অবস্থান গোয়ার উত্তরাঞ্চলীয় জেলা আরপোর বাগা বিচে। বাগা বিচ গোয়ার সবচেয়ে জনপ্রিয় সমুদ্র তীরগুলোর মধ্যে অন্যতম। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, ক্লাবটির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। রান্নাঘরে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। রাজ্য পুলিশের মহাপরিচালক অলোক কুমার জানিয়েছেন, অধিকাংশ মরদেহ রান্নাঘর এবং তার আশপাশ থেকে উদ্ধার করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে তারা সবাই ওই ক্লাবের কর্মী। এর বাইরে কয়েকজন পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এবারে রয়েছে নিটল টাটা বিশেষ সংবাদ। ক্রোয়েশিয়ার ছোট্ট গ্রাম গ্রাভোভনিকা। প্রতি শীতে সেখানে নেমে আসে আলো ঝলমলের এক জাদু। গ্রামের সালাজ পরিবার বিভিন্ন রঙের প্রায় 56 লাখ আলো প্রদর্শনীর আয়োজন করে। এই প্রদর্শনী স্থানীয়দের কাছে ম্যাজিক অফ দ্য লাইটস নামে পরিচিত। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। গুলশান 2-এ পার্সোনার নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গুলশান এভিনিউয়ের হোসনা সেন্টার আইপিডিসি বিল্ডিংয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশ 2024 আনিকা আলম, পার্সোনার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর কানিজ আলমাস খান, সিনিয়র ডিরেক্টর রুনু মোশাররফ সহ অন্যরা। অনুষ্ঠানে কানিজ আলমাস খান বলেন, তাদের সবচেয়ে বড় শক্তি হলো গ্রাহকরা। গ্রাহকদের আস্থাই আজকের পার্সোনাকে তৈরি করেছে। আনিকা আলম বলেন, বহু বছর ধরে সৌন্দর্য সেবার এক বিশ্বস্ত নাম পার্সোনা। সংবাদ শেষ করব ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই। ভোটের সময় 1 ঘন্টা বাড়িয়ে সকাল 7:30টা থেকে বিকেল 4:30টা পর্যন্ত নির্ধারণ। এখনই বেগম খালেদা জিয়ার দীর্ঘ বিমান যাত্রা উপযুক্ত মনে করছে না মেডিকেল বোর্ড। শারীরিক অবস্থার উপর নির্ভর করছে বিদেশে চিকিৎসা। সব ষড়যন্ত্র রুখে দিতে তারেক রহমানের আহ্বান। ক্ষমতায় গেলে দুর্নীতি প্রতিরোধ ও আইন শৃঙ্খলার উন্নতিতে অগ্রাধিকারের প্রতিশ্রুতি। গণতান্ত্রিক সংস্কার জোট নামে এনসিপির নতুন জোট গঠন। পুরনো রাজনৈতিক ব্যবস্থা থেকে বের হয়ে অন্য দলগুলোকেও জোটে আসার আহ্বান। এবং রায়েরবাজার কবরস্থান থেকে অজ্ঞাত জুলাই শহীদদের মরদেহ উত্তোলন ও ডিএনএ নমুনা সংগ্রহ শুরু। 114 মরদেহ থাকতে পারে বলে ধারণা। এই ছিল আমাদের এখনকার আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।